কোরআন শরীফও আমদানি করে নিয়ে আসেন, প্রতি টেবিলে একটা নির্দিষ্ট ফি ছাড়া ওই কোরআন শরীফ ওখান থেকে বেরোবেন। পুরো শহরটাকে একটা ক্রাইম ম্যাপের মতো ভাগ করা আছে, থানা যেরকম ভাগ করা। একজনের এলাকায় অন্য অপরাধীরা ঢুকলে ওরা তখন থানাকে দিয়ে, অন্য অফিসারদের দিয়ে ওরা ধরাই দেয়। ওরা জিনিসটাকে বলে যে জবে গেছে। এটা বন্ধ করলে যত বিকাশ প্রতারণা হচ্ছে, প্রতিদিন ধরেন লাখ লাখ টাকা মানুষের চলে যাচ্ছে, বন্ধ হবে। ব্যাংক প্রতারণা যা যা হচ্ছে সব বন্ধ হবে। ইয়াবা, এটা তো আমি একটা ব্যবসা করি, ওই দেশ থেকে কিছু কম দামে কিনে নিয়ে আসে, এই দেশে একটু বেশি দামে বিক্রি করি। পুলিশ শুধু শুধু ডিস্টার্ব করে। আসামি ধরার পরে ওর মাকে কথা বলতে দিছি, মাকে ফোন দিয়ে বলতেছে, মা আমি তো ধরা পড়ছি। ইয়াবা ব্যবসাটা তোর সাথে যাচ্ছে না, তোর বড় ভাই তো কখনো ধরা খায় না, কিরে তুই তো কিছুদিন আগেই গেলি, আবার কেন? স্যার মামলা তো 10টা, প্রতিদিন লেবারের কাজ যদি করি 500 টাকা 1000 টাকা করে দিতে, আমি মামলা চালাতে পারবো না, আমার এই ট্র্যাকেই থাকতে হবে, ফাটাকেষ্ট লাগবে একদম। আগে আমি বেতন পেতাম, এখন অন্তত 20টা পরিবার আমার এখান থেকে বেতন পায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমার অতিথি হচ্ছেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর, জনাব রবিউল ইসলাম, যিনি ডিবি রবিউল নামেই সাধারণের কাছে সমাধিক পরিচিত। জনাব রবিউল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আশা করি ভালো আছেন। আপনার কেমন যাচ্ছে পুলিশ পেশা থেকে আপনি যে অবসরে গেলেন এবং কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগ দিয়েছেন, আরো বেশি করে করছেন, এই সময়টা কেমন কাটছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের একটা গ্লোরিয়াস মোমেন্ট পার করেছি। আরেকটা নতুন প্রেক্ষাপট তৈরির উদ্দেশ্যে আমি কন্টেন্ট ক্রিয়েটেই ফোকাস করেছি এরকম না। আমি একটা ই কমার্স নিয়ে কাজ করছি। আমার এখানে এখন 20 জন ওয়ার্কার। আমার এটা ভাবতে ভালো লাগে যে আগে আমি বেতন পেতাম, এখন অন্তত 20টা পরিবার আমার এখান থেকে বেতন পায়। হয়তো আল্লাহ কোনোভাবে একটা উসিলা হওয়ার সুযোগ দিয়েছে। ভালো চলছে। আমি চেষ্টা করছি এটাকে ধরেন আরেকটু বড় করার। আমার স্বপ্ন আছে এটাকে বড় হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি ধরনের কন্টেন্ট করেন আপনার দর্শকরা জানে, তবুও যদি যারা জানে না তাদের উদ্দেশ্যে বলেন। আমি মূলত কন্টেন্ট করি যে কিভাবে মানুষ বিপদে পড়ে, হুম। সেই বিপদ পড়াটা আগে দেখাই যে মানুষ এইভাবে বিপদে পড়ে যাচ্ছে। হুম। ঠিক এই বিপদটা যদি আপনার দিকে আসে, আপনি কি করলে বিপদ থেকে সেফ থাকবেন। হুম। যার কারণে ধরেন ছিনতাই বা পিক পকেটিং, মোবাইল চুরি, পকেটমার কিভাবে হয় আগে দেখাই। হুম। অথবা শয়তানের নিঃশ্বাস দিয়ে কিভাবে সবকিছু লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে কিভাবে হয় এটা দেখাই। যে এরকম ঘটে গেলে আপনি তো টেরও পাবেন না যে এটা শয়তানের নিঃশ্বাস দিয়ে ঘটে গেছে। হুম। জাস্ট যে কেউ মনে করবে যে তুমি কি বোকা নাকি, এগুলো সব কেন দিয়ে দিছো। আসলে ওর ভিতরেই অদৃশ্য একটা ধরেন স্কোপোলামিন নামক ড্রাগ প্রয়োগ করছে, সব দিয়ে দিছে। আমার ভিডিও দেখার পরে অনেকেই তখন প্রথমবারের মতো বুঝতে পারলো, হ্যাঁ হুম। আমার মা তো সব দিয়ে দিছে, তাহলে তো এইটা এরকম হয়েছে। ইভেন এমন হয়েছে যে একজন নারী 100 ভরি স্বর্ণ হুম। সব দিয়ে দিছে। উনি এই আমার ভিডিও দেখার পরে বুঝতে পারছে যে আমি এইটার শিকার হয়েছিলাম, যার কারণে সব দিয়ে দিই। এটা ধরেন আমি বলবো যে ম্যাক্সিমাম 99% লোক জানতোই না শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ এটা দিয়ে অফেন্স গুলো করতেছে। এটা আমি জানাতে পেরেছি, এরকম মনে হয় আর কি। এখন আপনি যে আপনার পুলিশ পেশা থেকে অবসরে গেলেন, তারপরে আপনার কাজের মধ্যে পার্থক্য কি আসছে আগে এবং এখন? কি কোনো কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে যদি জিজ্ঞেস করি। কন্টেন্ট ক্রিয়েশন আমি আসলে চেঞ্জ হই নাই, আমি কন্টেন্ট ঠিক ওই জায়গাতেই আছি। কেন? আমি অ্যাওয়ারনেসের জায়গা থেকে। আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, কেননা হুম। এখনো ধরেন আমার কাছে এই যে আপনার অফিসে বসে থেকেই আমার হুম। ধরেন 2টা মেইল আসছে হুম। যে তাদের ফোন হারাই গেছে কিভাবে, ঠিক এরকম অনেক মেইল আসে কিভাবে প্রতারণার শিকার হচ্ছে কি। আর আমি তো সমাজের একজন নাগরিক, হুম। ক্রাইমের প্যাটার্ন গুলি জানি, হুম। এবং আমি সামনের কাতারের লোক ছিলাম। হুম। সুতরাং ওই জিনিসগুলো প্রতিনিয়ত কিভাবে ঘটতেছে, কি করলে মানুষ সাবধান থাকতে পারবে, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে আমি মনে করি আমার একটা লাইবিলিটিস আছে সোসাইটির কাছে, রাষ্ট্রের কাছে। তা আমি সেটা বলার কারণে ভিডিও ধরেন 2 লাখ 10 লাখ যাই দেখুক, কিন্তু একজন মানুষও যদি সেটার থেকে বেঁচে যায়, হুম। আমার মনে হয় যে ওই ভিডিও মেকিংটা আমার সার্থক। আচ্ছা, আপনার নামের সাথে যে ডিবি যুক্ত হয়ে গেছে একদম, এটার কারণ কি, প্রেক্ষাপটটা কি? এটার প্রেক্ষাপট হলো টিভিতে আসলে চাকরি করে তো অনেক মানুষ, হুম। কিন্তু আমার ওইখানে এরকম একটা হয়ে গেছে, মানুষ মোবাইল হারিয়ে থানায় যাওয়ার আগেই ওর রাস্তার থেকেই সিদ্ধান্ত নেয় যে ডিবি অফিসে যাও। কার কাছে? রবিউলের কাছে। তো ডিবি অফিস রবিউল, এরকম রবিউল অনেকগুলো আছে চিটাগং মেট্রোপলিটনে।
তখন থেকে এই রবিউল গুলাকে আলাদা আইডেন্টিফাই করার জন্য ধরেন হয়তো একজন পাঁচলাইশ থানায় আছে, হুম। একজন হয়তো সিটিএসবি তে আছে, তার একটা রবিউল ডিবি তে আছে। সুতরাং এটা আইডেন্টিফাই হয়ে গেছে, তাহলে ওটা ডিবি রবিউল। এবং মানুষ এইটাকে প্রচার করছে বেশি। অনেক সময় এরকম হয়েছে, মোবাইল হারিয়ে এসে ধরেন আমার সামনে বসছে, ও এখানে বসে থাকা অবস্থায় আমিও বসে আছি, সেও বসে আছে। মোবাইল ধরেন উদ্ধার হয়ে গেছে, মোবাইল এখান থেকে বুঝে নিয়ে তারপরে গেছে। কারণ আমার কাছে একটা ধরেন সিরিয়াস ক্রিমিনাল ম্যাপ আমার মাথার মধ্যে আছে। কোন সময় কোন জায়গা থেকে কি ধরনের ভাবে চুরি হইছে, ওই জায়গায় কারা থাকতে পারে। এইটা মেক্সিমাম লোক এখনো জানে না। পুরো শহরটাকে একটা ক্রাইম ম্যাপের মতো ভাগ করা আছে। থানা যেরকম ভাগ করা। একজনের এলাকায় অন্য অপরাধীরা ঢুকলে ওরা তখন থানাকে দিয়ে অন্য অফিসারদের দিয়ে ওরা ধরাই দেয়। হুম। তার মানে জোন কিন্তু ভাগ আছে। এবং কার জোন কোনটা সবাই এখনো ধরেন ভালোভাবে জানে না। কিন্তু আমি এটা বুঝতাম এই সময় এই জায়গায়। তারপর ওভার শিওর হওয়ার জন্য হয়তো ফোন দিতাম ২-৪ জায়গায়। এইদিকে আজকে কারা ঢুকছিল। ওরা জিনিসটাকে বলে যে জবে গেছে। হুম, হুম। কখনো, কখনো বলে ডিউটিতে গেছে। ওরা চুরিতে গেছে এটা বলে না। তখন আমি ধরেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। হয়তো অন্য কাঁটাকে তখন ফোন দিই। যোগাযোগের চেষ্টা করি। এই এলাকায় আজকে ডিউটি কারা করছে? অমুকরা। তখন দেখা যাচ্ছে ডিউটি পার্টি। কোনো না কোনো ওসিলে একটা নাম্বার দাও। আমার ভয়েস যদি ওদের কান পর্যন্ত পৌঁছাইতে পারতাম। যে হ্যাঁ, আমি রবিউল বলছিলাম। কিছুক্ষণ আগে মোবাইল একটা গেছে। মোবাইলের আইএমইআই এই কালার। মোবাইলটা আমাদের। আরেকটু বেশি যেন ভয় পায়। আমাদের বলতে বোঝাই যে পুলিশ পুলিশের। পরিবারের। মোবাইলটা আমাদের, ০.৫ ঘন্টা সময় দিলাম লাগবে। না আমরা তো নেই নাই, আমরা যাই নাই, আমরা ভালো হয়ে গেছি, এসব কাজ করি না এরকম। কিন্তু বললো ঠিক আছে তোমরা নাও নাই, তোমরা নিছো আমি জানি, বলি নাই। কিন্তু ০.৫ ঘন্টার সময় এটাই লাস্ট টাইম। ঠিকই দেখা যাচ্ছে ০.৫ ঘন্টার মধ্যে কোথাও না কোথাও মোবাইল পৌঁছাইয়া আবার ধরেন বোধহয় অমুক জায়গায় রেখে আসছি মোবাইল। কি হয়েছে ওরা, কারণ ওরা আমার হাতে যতবার ধরা খাইছে, ওরা জানতো যে আমি কোনো কাজের বিষয়ে যদি সিরিয়াস প্যাশনেট হই, ওইটা আমি যত ধরেন ওরা যত গোপন করেই করুক, এটা মানে কনফিডেন্স জন্মেছিল যে পারবো আমি। যার কারণে ওরা আমি বললে সিরিয়াস যেকোনোভাবে ধরেন ভীত সন্ত্রস্ত হয়ে হলেও হুম। দিয়ে যাবে। এবং মোবাইল উদ্ধার নিয়ে আমার অনেক ধরেন সামনের সারির অনেক কাহিনী আছে। জাতীয় পত্রিকা আসছে। অনেক মানুষ ধরা পড়ছে। তাদের মিডিয়া প্রচার হইছে। যার কারণে ওরা জানে যে আর এখানে রবিউল স্যার হাত দিলে সমস্যা আছে। একটা ঘটনা যদি বলেন আপনার। আমি একটু ধরেন আউটবাউন্ড এর কথা বলি। সেটা হলো কলকাতা বিধানসভার একজন মহিলা ডাক্তার। জি। উনার উনার আইফোন হারাইছে, মানে ছিনতাই হয়েছিল হাওড়া ব্রিজের উপরে। আচ্ছা। কলকাতার হাওড়া ব্রিজ। হুম, মোটরসাইকেল নিয়ে ওনার থেকে টান দিছে, হুম, নিয়ে নাই। হুম, উনি ফাইন্ড মাই ডিভাইস থেকে এটা দেখে মাঝে মধ্যে। তো হুম। একদিন শুধু দেখছে যে এইটা চিটং এ চালু হইছে। উনি খুব তার মাথাকে কাজে লাগাইছে। চিটং পুলিশ খুঁজে, খুঁজে চিটং মেট্রোপলিটন পুলিশ ভেরিফাইড পেজ দেখছে, এখানে নক করছে। জিডির একটা কপি দিছে। যথারীতি ধরেন এই পেজটা আমার সিনিয়র একজন স্যার ম্যানেজ করেন। উনি জিডিটা নিয়ে তার মনে হয়েছে না এই কাজটা রবিউল পারবে। আমাকে দিছে। ট্র্যাকিং দিয়ে দেখলাম যে কোনো সিম টিম ব্যবহার হচ্ছে না। তখন কিন্তু আমার পুরো কাজটা ম্যানুয়ালি করতে হয়েছে। হুম। ইন্ডিয়া থেকে চুরির মোবাইল এবং সেটা আইফোন কারা নিয়ে আসে? মানে এটা একটু আইফোন মানে একটু বড় বাজেটের। হুম, কম দামি অ্যান্ড্রয়েড হলো কম বাজেটের। সবাই সব জিনিস করে না। হুম, আইডেন্টিফাই করলাম যে চিটং এ ইন্ডিয়ার মাল আনে কারা? এরা। হুম, আইফোন আনে কারা? হুম। এরা। এখন ডিভাইসের একটা লোকেশন উনি যেটা ফাইন্ড মাই ডিভাইস থেকে পেয়েছে, ধরেন ওই ম্যাপ নিয়ে খুঁজতে, খুঁজতে একটা মার্কেট দেখাচ্ছে যে হ্যাঁ, কি এটা? আর মনে পড়ে যেটা জলসা সুপার মার্কেট। হুম। আইফোন নিয়ে যে ৩ জনের মতো নিয়ে আসে, তার মধ্যে জলসা সুপার মার্কেটে একজনই পড়ছে। আচ্ছা। মানে আমার জন্য খুব সহজ হয়ে গেল না? হ্যাঁ, মানে হয়তো যাদের মোবাইল উদ্ধার করে মানে দিয়েছি তাদের কাছে মিরাকল মনে হচ্ছে রবিউল ভাই কেমনে পারলো? কিন্তু আমার কাছে তো এটা সহজ হিসাব। আমি তো শর্টিং করছি। হুম, একটা মার্কেট, ওই মার্কেটে একজনই নিয়ে আসে আইফোন। হুম, তো পরিচিত মাধ্যম দিয়ে আমি ১ম এ সেই দোকানে গেলাম, দেখলাম যে মার্কেট বন্ধ। উনি শুধু সপ্তাহে যেদিন, যেদিন ইন্ডিয়ার চুরির মোবাইল আসে, হুম, সেদিন শুধু আসে। তা নাহলে বন্ধ। প্রতিদিন ব্যবসা করতে হয় না। হুম, একদিন ধরেন ৫০০ মোবাইল আসছে, হুম। বিক্রি করে দিয়ে চলে গেছে। পুরো মাসের ব্যবসা। তারপরে উনার কানে পৌঁছাইলাম উনাদের মাধ্যম দিয়ে যে মোবাইল এইটা আ লাগবে, আইএমইআই এত এই বিষয়। উনি অস্বীকার।
আবার একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ধরেন মোবাইল ব্যবসায়ীদের একজন প্রেসিডেন্ট আছে। হুম। উনি আমাকে ফোন দিচ্ছে, "ভাই একটা মোবাইল তো আমার হাতে আসছে। আপনি মনে হয় খুঁজতেছেন। মোবাইলটা আমাকে দিয়ে গেছে। তাকে একটু মাফ করা যায় না? সে তো কিনে আনছে এই সেই।" দেখেন ঠিকই মোবাইল কিভাবে আসছে সিম না লাগলেও ম্যানুয়ালি আমি খুঁজতে, খুঁজতে সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছে গেছি। এখন হয়তো একটা সিটিতে অনেকদিন কাজ করছি। আ আমি নিজে আমার জীবনের ১ম অ্যান্ড্রয়েড মোবাইল এই শহরে চাকরির সূত্রে এসে হারিয়ে ফেলি। হুম। তারপর থেকে মনে হয়েছে যে এইটার যে বেদনা আমি চেষ্টা করব যে সবাই যেন এইটা ফেরত পায়। এবং মানুষ হারানো মোবাইল ফেরত পেলে যেটা হয় ৳১,০০,০০,০০০ পাওয়া তার থেকে বেশি খুশি হয়। হুম। আমি এটা দেখছি। ওই ডাক্তারের কাছে আমি এই মোবাইল উদ্ধার করে আবার ফেরত পাঠানো হইল। উনি ওখানে এই মোবাইল উদ্ধার করে আমাদের বাংলাদেশ পুলিশকে নিয়ে অনেক প্রশংসা করে, আমার নামে প্রশংসা করে, সিএমডি কে প্রশংসা করে ভিডিও বার্তা দেয়। প্রত্যেকটা টেলিভিশনে ধরেন প্রচার হয়। আপনার টেলিভিশনেও প্রচার হয়। তখন ধরেন আরো ব্যাপক ভাবে একটা সাড়া পড়ে যে না রবিউল ভাইয়ের কাছে যাইতে হবে। এরকম অনেক হয়েছে ধরেন মন্ত্রী সাহেবের মোবাইল ঢাকা এয়ারপোর্টের হুম। সামনে থেকে হারাইছে। আমি চিটাগং থেকে উদ্ধার করতেছি। হুম। আ ফের সিঙ্গার তাহসান ভাইয়ের হুম। ড্রামার হুম। বসুন্ধরা সিটি এখানে, বসুন্ধরা আবাসিক। হুম। এখান থেকে ২ টা আইফোন তার ঘরের থেকে চুরি হইছে। ওই যে বিশ্বাস যে রবিউল ভাই পারবে। হুম। ঢাকার জিনিস চিটাগং অতিরিক্ত আস্থাও কখনো, কখনো ধরেন একটু ভাবায় আমাকে। তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ, আমি ওই ২ টা আইফোনই উদ্ধার করে আবার ফেরত পাঠাইতে পারছি। তো সবাই মোবাইলগুলা ফেরত পেয়ে করে কি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাস দেয় হ্যাঁ, রবিউল ভাইয়ের কাছ থেকে এভাবে আমি ফেরত পেয়েছি। ওই একটা স্ট্যাটাস উনার ফ্রেন্ড লিস্টের বা সবাই দেখে। দেখার ফলে যেটা হয় মোবাইল হারানোর বেদনা কম বেশি অনেকের। হুম। তখন সবাই ধরেন এই নক করতে থাকে। এতে করে কি হয় ধরেন প্রতিদিন অফিসে চিটং ডিবি অফিসে যা লোক আসে 60-70% লোক শুধু মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে আচ্ছা। আসে। হুম। এরকম কারণ বিগত সরকারের আ আমলে কোনো এক অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হুম। সে কুমিল্লায় গেছে ওখান থেকে দেখি মোবাইল নাই। তো তখন আমাকে যেকোনোভাবে রিচ করছে। তো হুম। আমার কাছে এটা যে কুমিল্লা কিভাবে কাজ করব? কিন্তু তারপরে দেখা যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যে তার আইফোন মানে উদ্ধার করে ফেলছেন। এরকম অনেকগুলি কারণে মোবাইল উদ্ধারের আ মানে হিসেবে চিনে অনেকে। আবার সাইবার ক্রাইম নিয়ে কাজ করতাম। আচ্ছা, আর একটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মোবাইল যাতে হারায় না বা হারায় গেলে বা পিকপকেট হলে করণীয় কি? এখন পিকপকেটিং হইলে কম দামে মোবাইল পাওয়ার সম্ভাবনা কম। ১ম কথা। কেন? পিকপকেটিং মানে ও একটা সিন্ডিকেটের লোক। ও চুরি করবে, ও আরেকটা লোকের কাছে বিক্রি করবে। ডিলার যে কিনবে, ও নিয়ে ওর সফটওয়্যার ম্যানের কাছে দিবে। সফটওয়্যার ম্যানের কাজ হলো কম দামি মোবাইল, কিছু পেইড সফটওয়্যার আছে, মুহূর্তে IMEI কে কেটে ফেলা যায়। আচ্ছা। যেটা দিয়ে মোবাইল খুঁজে পাওয়া যায় নেন। সেটাকে কেটে ফেলা যায়। হুম। সেটা চাইলে 0 করে দেওয়া যায়। চাইলে কিছুই দেয়া যায় না। মানে একদম ব্ল্যাংক থাকবে, ব্ল্যাংক। কোনো IMEI নাই। হুম। এরকম করা যায়। আবার এমন IMEI ও আছে বাংলাদেশে এক IMEI এ ১০,০০০ ফোন চলতেছে। তাই নাকি? ধরেন সে IMEI আর চেঞ্জ করে নাই। ডিভাইস কানেক্ট করলেই উঠতেছে যে এই ডিভাইসের IMEI কত। রিপ্লেস করে কোনটা দিতে চাও। ওইটা চেঞ্জ না করে ও বারবার সেট লাগাচ্ছে চেঞ্জ, চেঞ্জ। ফলে কি হচ্ছে যে IMEI একবার বসাইছে ওইটাই থেকে যাচ্ছে সব নতুন ফোন যেটা আবার নতুন IMEI ক্রিয়েট হচ্ছে ওই IMEI টাই থেকে যাচ্ছে। হুম। এটা নিয়ে কিন্তু ধরেন বিগত ইন্টারিম গভর্নমেন্টের একজন লোক ছিল তৈয়ব। উনি খুব হুম। চেষ্টা করছিল যে এইগুলা আমি বন্ধ করব। ফাইনালি সে পারে নাই। আচ্ছা। অনেক কথা আছে ধরেন। হুম। তো তাহলে পিকপকেট হলে কি করণীয় সেক্ষেত্রে? এখন দামি মোবাইল যদি পিকপকেট হয় তাহলে কি করবে? ১ম কথা অবশ্যই আপনি জিডি করবেন। শহর ভেদে আমার জায়গা থেকে আমি হলে যেটা করব ধরেন আমার ফোন যদি ঢাকায় হারায়, হুম। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যে কোন অঞ্চলে হারাইছে ওই অঞ্চলের জন্য মোবাইল উদ্ধারে পটু অফিসার কে? হুম। ও ঠিকই বুঝবে এই সময় এই অঞ্চল দিয়ে কে কাজ করতে পারে। ওর টেকনোলজি দিয়ে হয়তো খুঁজে পাওয়া সবসময় যাবে না। কেন? ওরাও জানে যে এটা সিম লাগাইলে টের পেয়ে যাবে। ওরা সিম লাগাবে না। হুম। কিন্তু ম্যানুয়ালি খুঁজে পাওয়া যাবে এই সময় কোন গ্রুপ এখানে নাম ছিল। কোনো না কোনো গ্রুপ অন্য গ্রুপ তথ্য দিবে। অমুক জায়গায় স্যার ছিল, এই গ্রুপ ছিল। হুম। তখন বার্তা পৌঁছাইলে ওদেরও কিন্তু সবারই একটু ধরেন ভয় কাজ করে। হুম। বার্তা যদি কোনোভাবে পৌঁছানো যায়
মোবাইল ফেরত আসবে। সুতরাং আমি হলে এটা করব। জিডি করা অবশ্যই ভালো। সবসময় জিডি করে পাওয়া যায় না। দামি ফোনগুলা সিম লাগায় না। এটা ইন্ডিয়া, দুবাই, মালয়েশিয়া, কাঠমান্ডু এদিকে চলে যায়। আর কম দামি ফোনগুলা এখানেই চেঞ্জ হয়। চেঞ্জ হুম। হয়ে নতুন করে আবার বাজারে ছাড়া হয়। আমার ফোন আমার সামনেই ব্যবহার হচ্ছে কিন্তু আমি বলতে পারব না আমার চেঞ্জ। আচ্ছা, এখন দেশের বাইরে যেগুলো চেঞ্জ চলে যায়, মানে দামি ফোনগুলোর কথা যেটা বলছেন, তো সেক্ষেত্রে আমি যে আইএমআই জানি, আমি কি ব্লক করতে পারবো না? আমি আপনি আইবিআই নিয়ে কাজ করতে পারবেন আপনার ডোমেস্টিক এরিয়ার মধ্যে, আপনার দেশের যে এরিয়া। হুম। আপনার দেশের এরিয়া যখনই ক্রস করছে আপনার নেটওয়ার্ক সীমার বাইরে, হুম। ওই দেশের নেটওয়ার্ক আপনি ডমিনেট করা বা ফাইন্ড আউট করার কোনো সুযোগ আমার নাই। টেকনোলজিতে এই সুযোগ নেই। টেকনোলজিতে নাই। অনেক কিছু ভয়ংকর কিছু তথ্য আছে মোবাইল হুম। সংক্রান্তে যেটা আমি জানি আপনার বিশ্বাস হতে চাইবে না এমন লেভেলের তথ্য আছে। আইফোন পৃথিবীর যেখানেই যাক ওর তো সেন্ট্রাল ক্লাউড থেকে লক করা, হুম। তাই তো? হুম। ক্লাউড থেকে লক হওয়ার পরেও আইফোন গুলি হারাচ্ছে এবং পাশের দেশে কি ব্যবহার হচ্ছে কিভাবে? মজার তথ্য ধরেন সবাই পিছনের হাতে কিছু কাজ করে। হুম। কারণ আইফোনের এইটাকে বলা হয় অ্যাকাউন্ট সেকশন, আইক্লাউড এগুলি যে অ্যাকাউন্টটা থাকে। একটা জেনুইন আইফোন কিনলে যেই ক্যাশ মেমোটা দেয় হুবহু এই ইনভয়েসটা ফটোশপে এডিট করা হয়। হুম। যেই ফোনটা ধরেন সে খুলবে হুম। ওইটা হুবহু এডিট করে তারপর আইফোনের কাছে সাবমিট করে। হুম। অ্যাকাউন্ট সেকশন নিয়ে কাজ করে যারা তারা ওখানে বাঙালিরাও আছে, হুম। কাজ করে। হুম। ধরেন আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা টেকনোলজির উপর খুব ফাস্ট, এখানে হুম। স্টুডেন্টরাও আছে। হুম। এদের সাথে বাংলাদেশের একটা চক্রের সম্পর্ক আছে। হুম। তখন ইনভয়েসটা এডিট করে তাকে দেয়া হয়, সে তার জবাবদিহিতার জায়গাটা ক্লিয়ার করে যে আমি ইনভয়েস পেয়েছি, এটা তার, সে আইক্লাউড খুলতে পারেনি, আমি খুলে দিয়েছি। হুম। আসলে সে অন্য একটা অ্যাঙ্গেলে ডলার কোন অ্যাকাউন্টে দিলে কোন মোবাইলের কত ডলার রেট আছে হুম। দিলে ওটা পাবে এবং ইনভয়েস পাবে, ও খুলে দিবে। এখন আমার ফোন এই দেশ থেকেই খুলবে, হুম। এই দেশ থেকে খুলে এবার নিরাপদ, আইক্লাউড নাই, কোনো কিছু না, একদম ফ্রেশ, মানে রেডি টু ইউজ। হুম। এবার দুবাই সেল হবে, ইন্ডিয়ায় সেল হবে। আইফোন কিন্তু পৃথিবী যেখানেই যাক লক থাকার কথা ছিল, হুম। কিন্তু ওই যে খুলে দিছে একদম আইফোনের ভিতরেই, তাহলে আমার লোক আছে যে খুলে দিচ্ছে। এই এই জিনিসগুলো মানে তো একটা অনেক চক্র সময় আর জানে না। কি। চক্র মানে একদম হেভি, দেখছেন একদম আইফোনের অফিস পর্যন্ত, সফটওয়্যার পর্যন্ত চক্রের কানেকশন। হুম। এখন সাধারণ মানুষ হিসেবে আমাদের বাঁচার উপায় কি? কি সতর্কতা অবলম্বন করতে হবে? বেশিরভাগ মোবাইল পিক পকেটিং হয় হলো ফোন পকেটে থাকে, বাসে উঠতে গেছে, টেম্পুতে উঠতে গেছে এই সময়। তো আমি কিছু ভিডিওতে এরকম বলেছি যে হাতে রাখাও সম্পূর্ণ নিরাপদ না, না, কিন্তু নিয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু ওঠার সময় যদি অ্যাটলিস্ট মেইন কাজটা করে, কিন্তু যখন বাসে বা টেম্পুতে উঠতেছে ওরা রাশ একটা থাকে। কৃত্রিম জট তৈরি করে। হুম। ওরা এরকমও হয় 15-16 জনের গ্রুপ, হুম। ওদেরই 16 জনের মাঝখানে আপনাকে যদি ফেলে যে কৃত্রিম চাপাচাপিটা করবে, মানে শুধু ফোন নেওয়া না আরো কিছু নিয়ে গেলেও তো টের পাবো না। হুম। পরে দেখবো যে আয় নাই তো। তার ফলে আমি যদি ওই সময়টা হাতে থাকে, আমি উঠার পরে হাতে থাকলে কিন্তু আমি অ্যাটলিস্ট চিৎকারটা দিতে পারবো যে আমার ফোন নিয়ে যাচ্ছে, হুম। এতটুকু। এই জন্য আমি বলি যে বাসে ওঠার সময়, টেম্পুতে ওঠার সময় যদি হাতে থাকে তাইলে আমি বুঝবো এটা আমার কাছেই আমার ডিভাইস আছে বা কেউ নিয়ে যাচ্ছে। হুম। এটা কিছুটা নিরাপদ। আসলে মূল জিনিস, মূল উৎপাটন না করা পর্যন্ত এটা হবে না। মূল উৎপাটনের সহজ বুদ্ধি ছিল, যদি বলেন যে বুদ্ধি কি, এটা বন্ধ করার বুদ্ধি কি? বন্ধ করার বুদ্ধি আছে। কি বলবো? চুরি বন্ধ করার বুদ্ধি নাই। হুম। এটা বন্ধ করার বুদ্ধি হলো এই জিনিসটাই করতে গিয়েছিল যে ওই যে আগের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৈয়ব সাহেব যিনি, হুম। ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ তৈয়ব, উনি বলেছিল যে প্রত্যেকটা আইএমইআই আমার ডাটাবেজে নিবন্ধিত থাকবে। হুম। ডাটাবেজে নিবন্ধিত থাকলে এখন দেখেন এইটা যদি চুরি হইলো, নিয়ে গেল, ও হুম। আইএমইআই চেঞ্জ করলে নতুন আইএমইআই ক্রিয়েট হবে না একটা? হুম। হুম। ওটা তো ডাটাবেজে নিবন্ধন নাই, তাহলে কিন্তু ব্যবহার হবে না। হুম। এই ডিভাইস আমার নেটে আর সেল হবে না বা ইউজ ইউজ হবে হতে না। পারবে না। সেম এবার যদি আপনি ইন্ডিয়া থেকে 10,000 চুরির মোবাইল প্রতি সপ্তাহে ধরেন ঢুকতেছে, এভারেজ কম বেশি 10,000, এই 10,000 মোবাইল দিয়ে বিকাশ প্রতারণা হচ্ছে, ব্যাংক প্রতারণা হচ্ছে, যত ক্রাইম হচ্ছে এই ফোনগুলো ইউজ হচ্ছে। হুম।
এই যে যদি ওই সিস্টেমটা থাকতো যে আমার দেশে কোনো রেজিস্টার্ড আইএমইআই ছাড়া ব্যবহার হবে না, ও তো 1 টাকাও শুল্ক দিয়ে ঢুকে নাই হুম। এবং আনরেজিস্টার্ড, এইটা দিয়ে কিন্তু কোনো ফ্রড অফেন্স করতে পারবে না, কারণ এটা তো সিম কাজই করবে না। হুম। সুতরাং আপনি যদি এই প্রযুক্তিটা অ্যাক্টিভ করতে পারেন, অ্যাক্টিভ করলে কিন্তু ফোন আসবে, কিন্তু ফোন কাজে আসবে না। ফলে কি হবে, বাধ্য হয়ে এই ফোন আনা বন্ধ করবে, কেন মানুষ কিনবে না, তোমার ফোন কিনে তো আমার কাজ হচ্ছে না, হুম। কিনতে পারবে না, বেচতে পারবে না, তখন বন্ধ হবে। আন্দোলন হয়েছিল হুম। দেখবেন, এই কেন্দ্রিক আন্দোলনের একটা বড় অংশ যারা এই জিনিসের সাথে জড়িত, সবাই বলবো না, এখানে অনেক ভালো ব্যবসায়ী আছে, বড় অংশ এর সাথে জড়িত। তো তাদের একটা ফোন বিক্রি করলে হয়তো 500-1000 টাকা লাভ হবে, হুম। কিন্তু ইন্ডিয়ার একটা চুরির মোবাইল নিয়ে আসলে যদি বিক্রি করা যায়, ওটাতে এক ফোনে লাভ হবে 20,000 30,000। হুম। যদি দামি ফোন হয়, চুরির দামে কিনলো, হুম। এখানে এসে তো বিক্রি হচ্ছে যে লাগেজ প্রোডাক্ট, হুম। আমার যাত্রী গেছিল নিয়ে আসছে এটা লাগেজ। যার কারণে ওইটা চালু করলে কিন্তু নিরাপদ, কিন্তু কিন্তু এটা চালু করা অনেক দুরূহ। কেন বাংলাদেশ দ্রোহ কেন? পুরো এই যে দেখেন, স্টেপ নিছে হুম। কিন্তু পারে নাই, আন্দোলন তুঙ্গে আবার স্টেপ নিলে আবার ফাটাকেষ্ট লাগবে একদম, হুম। কঠিন ফাটাকেষ্ট, কি হচ্ছে না হচ্ছে, দিস ইজ রাইট, এটা হবে, এইরকম ধরেন দৃঢ় মনোবল সম্পন্ন ফাটাকেষ্ট যদি হয়, তাহলে আপনি এটা করতে পারবেন। আপনি যদি এই মানে নড়চড় হন, হুম। ঠিক আছে আন্দোলন বেশি অফ করে দাও, তাইলে হবে না। আপনি প্রয়োজনে অ্যাক্টিভেট করার আগে বেশি করে অ্যানালাইসিস করেন, মোবাইল নিয়ে কত অফেন্স ঘটতেছে। এটা বন্ধ করলে যত বিকাশ প্রতারণা হচ্ছে, প্রতিদিন ধরেন লাখ লাখ টাকা মানুষের চলে যাচ্ছে, বন্ধ হবে। হুম। ব্যাংক প্রতারণা যা যা হচ্ছে সব বন্ধ হবে, কেন, তার সিমও রেজিস্টার্ড, মোবাইলও রেজিস্টার্ড, হ্যাঁ। সুতরাং যে কেউ ইউজ করতে পারতেছে না। হুম। কিন্তু ওই যে ছোটবেলায় সিনেমা দেখছিলাম ফাটাকেষ্ট, এরকম ফাটাকেষ্ট লাগবে। আচ্ছা, আর বিকাশ প্রতারণা প্রসঙ্গ আপনি তুলেছেন, এবং ব্যাংক প্রতারণা, এটার থেকে বাঁচবে কিভাবে সাধারণ মানুষ? বিকাশ প্রতারণা আসলে ধরেন মানুষকে কিছুটা ট্র্যাপে ফেলা হয়, সরলতার সুযোগ নেওয়া হয়, লোভ দেখানো হয়। লোভ দেখানো হয়, তারপরে কিছু তথ্য যখন মিলে যায় তখন অনেক যুক্তি সম্পন্ন জ্ঞানী মানুষও ফাঁদে পড়ে। হুম। জ্ঞানী মানুষ ধরেন না, আপনিও পড়তে পারেন, হুম। হয়তো আমরা খুব কনফিডেন্ট যেই হোক আমি তো করবো না, হুম। কিন্তু এরকম কনফিডেন্ট লোকও প্রতারণার শিকার হয়ে ধরেন আমার টেবিলে আসছে, হুম। ভাই আপনিও, হুম। বলছে আমার তো একদম অ্যাকুরেট তথ্য বলছে, যে আমার নাম, আমার বাবার নাম, মায়ের নাম, আমার জন্ম তারিখ, আমি লাস্ট কয় তারিখে কাকে কাকে কি টাকা পাঠিয়েছি, কি টাকা এসছে সব বলছে, তার মানে অ্যাকুরেট। এখানেও ধরেন তথ্য আছে, মানে হুম। বিকাশ প্রতারণা নিয়ে অনেক কাজ করতে গিয়ে যেটা জানতে পারছি, হুম। একজন প্রতারককে ধরলাম, ওনার বাড়ি গোপালগঞ্জ, তো ওনার কাছে 18টা সিম কার্ড পাই, হুম। ওনার আন্ডারে 100-র উপরে বিকাশ প্রতারক আছে। আছে। বিকাশ প্রতারকরা যখন একজনকে সাকসেসফুলি কনভিন্স করে ফেলতে পারে প্রতারণার জন্য, নাম্বারটা দেয় উনার, উনি হলো কি করে, নিরাপদ ট্রান্সফারের ব্যবস্থা করে, হুম। উনাকে দিবে, উনি করবে কি, উনার ওই যে 18টা সিম, হুম। সে কোন সিমে টাকা নিবে, ওকে নিয়ে ধরেন ঢাকা মেডিকেল কলেজের সামনে সে ঘুরবে, কোন দোকানের সামনে কোনো ক্যামেরা নাই, ওখান থেকে ক্যাশ আউট করবে। পরে হয়তো জিডি হোক, মামলা হোক, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখবে যে এই টাকাটা এই নাম্বারে ঢুকছে, ফাইনালি ক্যাশ আউট হয়েছে অমুক এজেন্ট থেকে। ওই এজেন্ট বলবে, ভাই এটা তো রুগীর, এখানে অনেক লোক প্রতিদিন আসে টাকা তুলে নিয়ে যায়, ক্যামেরাও নাই। হুম। ও হলো এরকম নিরাপদ ট্রান্সফার ব্যবস্থা করে এই লোক। তো হুম। এই লোককে ধরার পরে দেখছি যে গোপালগঞ্জ, ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা আর মাদারীপুরের কিছু অংশের লোক হলো বিকাশ প্রতারণার জন্য একদম উৎকৃষ্ট জায়গা, হুম। শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, হুম। কিন্তু তারা হুম। বিকাশ প্রতারণা খুব মানে চমৎকার, এবং পটু। এটা কিছুটা শিক্ষা এরকম ধরেন বড় ভাই ছোট ভাইকে শিখায়, কিছু কিছু ক্ষেত্রে একদম ধরেন চাচা ভাতিজাকে শিখায়, পারিবারিক শিক্ষা টাইপের, এবং তারা এটাকে পেশা মনে করে। হুম। কিছু অঞ্চলে কিছু জিনিসকে পেশা মনে করা হয়, জানেন মনে মানে হয়। ফ্রডটাই পেশা। ওরা এটাকে ওইরকম মনে করে না যে এটা আমি অপরাধ করতেছি। কারণ আপনি যদি টেকনাফে যান, এখানে অনেক পরিবার আছে, তারা মনে করে যে ইয়াবা এটা তো আমি একটা ব্যবসা করি, হুম। ওই দেশ থেকে কিছু কম দামে কিনে নিয়ে আসে, এই দেশে একটু বেশি দামে বিক্রি করি, পুলিশ শুধু শুধু ডিস্টার্ব করে।
এরকম আসামি ধরার পরে ওর মাকে কথা বলতে দিছি, মাকে ফোন দিয়ে বলতেছে, মা আমি তো ধরা পড়ছি। ওর মা তাকে রিপ্লাই দিচ্ছে, মানে ওরে আমার পোলা, এই ইয়াবা ব্যবসাটা তোর সাথে যাচ্ছে না, মানে শুট করতেছে না তোর সাথে, হুম। তোর বড় ভাই তো কখনো ধরা খায় না, এই ব্যবসা তোর বড় ভাইয়ের সাথে যায়, তোর সাথে যাচ্ছে না। হুম। অর্থাৎ অনেক সময় হয় না যে গোল্ডের ব্যবসা করতেছো, হুম। গোল্ডের ব্যবসার জন্য তুমি ফিট না, হুম। তোমার বাবা ফিট, হুম। ওরা এরকম একটা বৈধ ব্যবসা মনে করে। তো ওই অঞ্চলটা বিকাশ প্রতারণাটা এরকম ফ্যামিলি ফ্যামিলি শিখায়, এরকম কিছু ম্যাটার আছে। নাটোর অঞ্চলে শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কিন্তু ইমো প্রতারণার মাস্টার, কিচ্ছু পারে না, কিন্তু কোন দিক দিয়ে কি টিপে টিপে দেখবেন যে প্রবাসী বাঙালি ভাইদের ইমো হ্যাক করে বসে আছে। এরপর তার আত্মীয় স্বজনকে মেসেজ পাঠাচ্ছে, টাকা দাও, অসুস্থ, হসপিটাল। হুম। এই যে কয়েকটা হাব, যেই এই তিনটা ধরেন ইয়াবা, টেকনাফ, হুম। বিকাশ, এই দুই তিনটা, ফরিদপুর ফরিদপুর। ভাঙ্গা একদম রাজধানী একটা, আর নাটোরের লালপুর, ইমো, হুম। এই তিন এলাকায় এই তিন ধরনের অপরাধকে ওরা নিজেরা অপরাধ মনে করে না, মনে করে যে পুলিশ আমাদের বিরক্ত করে, ডিস্টার্ব করে, আমরা আমাদের কর্মটা করি। তো এই যে এই জিনিসটা পেশায় না আসলে বুঝতাম না যে হুম। এইরকমও আছে। হুম। তো বিকাশ প্রতারণা ঠেকাইতে ধরেন কিছু লোক ঠেকাইতে হবে। হুম। আর যে জিনিস আমি বুঝি না এই জিনিস করবো না। যেমন ফোন করে বলতেছে, "হ্যাঁ, উপবৃত্তির টাকা পাই যে আপনার মেয়ে, হুম। দেখেন টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি, শুধু একটা নাম্বার পাঠাচ্ছে, এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে টাকাটা ঢুকে যাবে।" হুম। টাকা দিয়ে দিবা, আবার নাম্বারটা কেন নিচ্ছ? হুম। কমন এখন উপবৃত্তির টাকা অনেক সময় গ্রামে কিছু ধরেন মোবাইল সম্পর্কে কম জানে, শিক্ষা দীক্ষায় কম, ওদেরকে দেয়া হয়। সেক্ষেত্রে আছে মাকে ফোন করছে, মা হয়তো এত কিছু বুঝেই না, হুম। সে বলে দিচ্ছে, কারণ বলে দিলেই টাকাটা চলে আসবে। আসলে টাকাটা এসে গেছে, এখন নিয়ে যাচ্ছে। হুম। এই যে সে যদি সহজ বলে এই জিনিসটা আমি জানি না, যে জানে তার সাথে কথা বলো, এরকম করলে কিন্তু অনেকটা কি হবে, সেফ থাকা যাবে। সেফ থাকা যাবে। আরেকটা হলো বিভিন্ন নাম্বার থেকে ফিশিং লিংক দেয়, হুম। হোয়াটসঅ্যাপে আসে, মেসেজে আসে। ফিশিং লিংক কাইন্ড অফ ধরেন বড়শি আছে না, হুম। ধরেন এটা একটা বিল্ডিং, হুম। এই বিল্ডিং এ আমি আমি উঠতে চাই, কিন্তু বিল্ডিং তো চাচ্ছে না আমি আসি, তো এই বড়শিটা নিচের থেকে যদি আমি একটা কি ছুড়ে, মানে একটা রশির মাথায় বড়শি, বড়শি গিয়ে আটকাবে, দেন কিন্তু উঠতে পারবো। বুঝতে পারছি। ফিশিং লিংকটা অনেকটা এরকম, এরকম। মোবাইলে ছুড়ে মারতেছে, এই লিংকে ক্লিক করার পরে আর দুই একটা স্টেপ আছে, কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা একটা কানেক্ট হচ্ছে হুম। বড়শির মতো। অনেক ওটিপিও তখন ওইখানে আর যাবে না, ওটিপি যে ফিশিং লিংকটা দিছে আর হুম। ওটিপি ওর কাছে যাবে। হুম। অথবা ধরেন আমার এই স্ক্রিনটার জাস্ট খালি কি নেয়, নিয়ন্ত্রণ নেয়। হুম। এখন ওটিপি বললেও আমার স্ক্রিনে পড়বে না, হুম। যা কিছু হবে এই স্ক্রিনে হবে। আমার স্ক্রিনের নিয়ন্ত্রণ নেওয়ার মানে হলো ও সব করতে পারবে। এখান থেকেই প্রতারণাও হবে। ঘুম থেকে উঠে দেখবেন যে ব্যাংকের যা টাকা ছিল কিচ্ছু নাই, সব ট্রান্সফার হয়ে গেছে। ইদানিং হচ্ছে এটা বেশি। আচ্ছা, তো আমরা অনেক আপনি টিপস দিলেন, তো আমরা সতর্ক থাকলাম। কিন্তু আপনি যে কথা বললেন, শুরুতেই বলেছেন যে কোথায় কারা কি কাজ করে, মানে ছিনতাই বা চুরি করে এটা পুলিশ জানে, পুলিশের ধারণা আছে পুলিশের নেটওয়ার্কের মধ্যে, তাহলে সব বন্ধ হয় না কেন? এটা বন্ধ না হওয়ার কারণ ধরেন আমি যেখানে কাজ করেছি, হুম। চিটাগং মেট্রোপলিটন, এইখানে যে অঞ্চলটা মোবাইল পিক পকেটিং, হুম। তাকে ধরা হইলো। হুম। And আমার কাছে আমার ফোন পিক পকেটিং অবস্থা, আমি কাউকে ধরে ফেলছি অথবা পুলিশ ধরছে, এটা আমার কাছে খুব সেন্সিটিভ ইস্যু মনে হইলেও হুম। এটা তো ফাইনালি জামিন দিচ্ছে তাকে হলো আদালত। আদালত। আদালতের কাছে ধরেন এখানে অনেক মামলা, ওখানে ধরেন অনেক ধর্ষণ মামলা আছে, মার্ডার মামলা আছে, ডাকাতি মামলা আছে। দেখবেন যে ওখানে যে জেলখানা আছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 4,000, হুম। সবসময় 8-9 হাজারের উপরে আসামি থাকে। হুম। তো এই ছোট ছোট আসামি গুলাও যদি একটা লং টাইম থাকে, দেখবেন যে ওই কারাগার আর কারাগারের মতো অবস্থায় মানে নাই। আমার মনে হয় যে এটা আদালত ভালো বলতে পারবেন, কেন এদের ক্রাইম বিবেচনায় তুলনামূলক ছোট, হয়তো 2 মাস 3 মাস পরে জামিন বেরিয়ে হয়ে যায়। যাচ্ছে। আবার সে জামিন হয়ে গেলে, জামিন হওয়ার পর যখন আবার ধরা খায় তখন তো বলি, কিরে তুই তো কিছুদিন আগেই গেলি, আবার কেন? বলে, স্যার মামলা তো 10টা, আমি তো ওই প্রতিদিন লেবারের কাজ যদি করি 500 টাকা 1,000 টাকা করে, তো আমি মামলা চালাতে পারবো না, আমার এই ট্র্যাকেই থাকতে হবে। দেন কিন্তু একদিনে 1,00,000 টাকা পাই,
উকিলকে দিতে হবে, এই দিতে হবে, ট্র্যাক ছাড়তে পারেন। কারণে পিসিবি আর শূন্য না যে কখনোই মামলা খায়নি এরকম না, প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যেই আছে। ওর পেশাটা এরকম। আপনার জন্য হয়তো এই যে মিডিয়ায় কাজ করা, যে একই ট্র্যাক, হয়তো এই চ্যানেল না থাকলে আরেক চ্যানেল, আপনি ট্র্যাক বদলানো কষ্ট। হুম। তো ওদের ওই ট্র্যাকটা বদলাইতে পারে না, ওই ট্র্যাকেই থাকে, মনে করে যে আমি এই জিনিসটাই শিখছি, আমি তো আর কিছু পারি না। আচ্ছা, এবার একটা প্রসঙ্গ পরিবর্তন করি যে আমরা দেখি সাইবার স্পেসে বুলিংটা একটা বড় সমস্যা আমাদের সমাজে। এই প্রবণতা বাড়ছে, বই কমছে না। অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছেন, সে নারী পুরুষ নির্বিশেষে। তো এরা কিভাবে বাঁচতে পারে, বা এ ব্যাপারে আইন কানুন কি আছে, আইনি সুরক্ষা পাওয়ার কি সুযোগ আছে? সাইবার বুলিং বেড়েছে, অপরাধ প্রতিনিয়তই ধরেন, অপরাধ তার গতিবিধি চেঞ্জ করতে। এখন মানুষের যেরকম পদচারণা বেড়ে গেছে সাইবারে, হুম। অনলাইন স্পেসে, হুম। সুতরাং অপরাধও বেড়েছে। আর এই অপরাধের একটা ম্যাসিভ অংশ হলো নারীরা শিকার, কোনো কোনো ক্ষেত্রে পুরুষরাও শিকার। কারণ এটা এরকম হইলে অবশ্যই দ্রুত, আমার যেটা মনে হয়, দ্রুত থানায় একটা জিডি করার পরে এই জিডিটার কপি নিয়ে ধরেন সাইবার ইউনিট যেখানে আছে, যেমন ডিএমপি হলে ঢাকা ডিবিতে সাইবার ইউনিট আছে, সিআইডি তে সাইবার ইউনিট আছে। সবাই এটা হয়তো ধরেন এতভাবে জানে না, সর্বোচ্চ থানায় গিয়ে একটা জিডি করে আর মনে করো ধরু কাজ তো হইলো না। থানায় এত কাজ, যে কোনো একজন পুলিশ অফিসারের সাথে যদি 24 ঘন্টা কেউ থাকে বুঝতে পারবে এ আসলে কি মানুষ কিনা। একটা মানুষের দ্বারা এত কাজ, এত প্রেসার নেওয়া কোনোভাবেই সম্ভব না। এত কাজের ভিড়ে এই মাথাটা ঠান্ডা করে সাইবার নিয়ে কাজ করবে, এই সুযোগ থাকে না, মানে আমার জায়গা থেকে যেটা দেখছি। তাইলে এইটার জন্য স্পেশাল কিছু জায়গা আছে, ওইখানে যদি যাওয়া যায়। এরকম বললাম, এই যে সিআইডির সাইবার ইউনিট আছে, ওদের রাস্তায় রাস্তায় ডিউটি করতে হয় না। ও শুধু এইটা নিয়ে ঠান্ডা মাথায় পড়ে থাকাই কাজ। ওদের সাথে ধরেন ফেসবুক রে কি মেইল করলে এইটা কে বুলিংটা করছে, ফেক আইডি, তখন তারা প্রপার ওয়েটা ধরেন জানে। তা থানায় এত কিছু করার পর এইটা হয়তো ধরেন করে মানে করা হয়ে ওঠে না। যার ফলে আমার মনে হয় যে সাইবার ইউনিট, স্পেশাল ইউনিটের কাছে গেলে তারা এটা মানে খুব দ্রুত সলভ করা পসিবল। কোনোভাবেই মনে করার সুযোগ নাই যে সাইবার বুলিং করে সে কেউ নিরাপদ থাকবে। কেন? আমি ধরেন ফেক আইডি করছি, ওকে, ফেক আইডিটা কোনো না কোনো ইন্টারনেট ইউজ করছি না আমি? হুম। হোক সেটা ওয়াইফাই নেট, হুম। হোক সেটা সিমের নেট। হুম। এই নেটটা, এই আইডিটা, এই নেটটা ব্যবহার করছে কোন নেট? ধরেন ওয়াইফাই নেট অথবা মোবাইলের নেট। এই নেটটা কোন নাম্বার থেকে দেয়া হইলো? হুম। অমুক মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা কার? বের বের হয়ে যাচ্ছে। অথবা ওয়াইফাই, এই ওয়াইফাইটা কার? কোন প্রোভাইডারের? ধরেন এটা কথার কথা যে হ্যাঁ লিঙ্ক 3 বা কার্নিভাল। তখন ওকে মেসেজ দিলেই বলে দিচ্ছে হ্যাঁ এই আইপি অ্যাড্রেসটা তো অমুকরে দিছি আমরা বরাদ্দ। তখন অমুক মানে অপরাধীরা মনে করার সুযোগ নাই যে এটা নিরাপদ। হুম। 100% ট্র্যাকেবল। ও যতই ফেক আইডি ব্যবহার করুক, যাই করুক। হুম। হয়তো যতটুকু সময় খালি মানে জবাবটা আসতে দেরি হচ্ছে। মানে ফেসবুকের কাছ থেকে। ফেসবুক ধরেন বুলিংটা ফেসবুকে হইছে। তখন ফেসবুকে এমনটা মেইল করা হয়। ফেসবুকে মেইল করলে ফেসবুক জবাব দিচ্ছে। যে হ্যাঁ, এই আইডিটা ইউজ হইছে, এই মোবাইল নাম্বার ইউজ করে। মানে আইডি খোলা হইছে, অথবা এই জিমেইল আইডি ইউজ করে, অথবা এই আইপি অ্যাড্রেস। ওই আইপি অ্যাড্রেসটা কার? কোন সিমের কোন ওয়াইফাই নেটওয়ার্কের? ব্যাস বেরিয়ে যাবে। মানে নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই। অপরাধ হইলে সে ধরা খাবে। শুধু রেসপন্স আসা পর্যন্ত কিছু ক্ষেত্রে ধরেন আমাদের ব্যারিয়ার আছে। ফেসবুক সবসময় কর্ণপাত করে না। কারণ কি? হয়তো ফেসবুক আমাদের কাছে এই কর্ণপাত করতে বাধ্য না, এই লেভেলে আছে। ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প গত টার্মে হুম। উনি একটা স্ট্যাটাস দিছে, ফেসবুকের মনে হয়েছে এটা উস্কানিমূলক। ওই স্ট্যাটাস ডিলিট করে দিয়ে তার আইডি 24 ঘন্টার জন্য ব্যান করে দিয়েছে, সাসপেন্ড। হুম। একটা দেশের প্রেসিডেন্ট, ওই দেশের কোম্পানি প্রেসিডেন্টের আইডি হুম। ব্যান করে দিচ্ছে, আইডি ওই স্ট্যাটাস রিমুভ করে দিচ্ছে। তাহলে কোম্পানিটা কি পরিমাণ তার পলিসি মেনটেন করে। হুম। হয়তো সে মনে করে যে এই সাবস্ক্রাইবার আমার, আমি দিব না, অথবা খুব বেশি পাত্তা দিচ্ছে না এরকম। তো আমার মনে হয় যে সরকারি ভাবে সাইবার বুলিং জিরোতে আনা সম্ভব। ফেসবুকের সাথে স্ট্রং এগ্রিমেন্ট দরকার, যা আমার আইন প্রয়োগকারী সংস্থা যা কিছু চাইবে তুমি সেটা মানে যত দ্রুত দেয়া সম্ভব দিয়ে দিবা। একদম দেয় না তা বলছি না, দেয় তারা। হুম। প্রত্যেকটা দেয় না।
অনেক সময় 2 মিনিটে হচ্ছে, আর অনেক সময় ধরেন 2 মাস চলে যাচ্ছে তাও আসে নাই। হুম। তখন হয়তো সাধারণ জনগণ মনে করতে পারে পুলিশ কাজ করতেছে না, পুলিশ যেটা করার দরকার এটা করছে, বাকি রেসপন্সটা ধরেন আসতে দেরি হচ্ছে। আমাদের মানে সমাজ ব্যবস্থায় আরেকটা চালু আছে, বিশেষ করে রাজনীতিতে বট আইডি বা বট বাহিনী বলে একটা কথা আছে। আসলে কি এরকম কোনো কিছু এক্সিস্ট করে? ধরেন আমি মনে করি এক্সিস্ট করে, সেটা কিভাবে? কারণ আমি রবিউলের ফেসবুক অ্যাকাউন্ট আছে ধরেন 1,000, হুম, 2,000, আমার মতো লোক যদি 20 জন থাকে, 50 জন থাকে, ধরেন 50 জন, হুম, তো 50 জনের কাছে যদি 1,000 করে আইডি থাকে, তাহলে আইডি কত হইলো? হুম, 50,000 আইডি। হুম, আসলে তো আইডি থাকার কথা 50, মানে 50, 50টা। 50 জনের 50টা আইডি। হুম, এক একজন 1,000 করে আইডি যখনই আমরা চালাচ্ছি, 50,000 আইডি। তখন উম, কিছু জিনিস, ধরেন অমুক লেখা স্ট্যাটাস বা বিভিন্ন ধরনের ভোট পোলিং হয় যে এবার নির্বাচনে কে জিতবে, অমুক দল, অমুক দল, অমুক দল। হুম, এক দলের পক্ষের লোক ধরেন এই 50,000, 50 জন মিলে 50,000 আইডির ভোট থেকে দিয়েছে। একটা জায়গায় ভোট দিয়ে দিল। আসলে সব ভোট গুলো তো মানে জেনুইন ভোট না। হুম, 50টা ভোট জেনুইন, বাকি রেস্ট অফ ভোট গুলা 50,000-এর কাছাকাছি, এইটা হলো বট ভোট। হুম, এবার ইলেকশনের আগে কিন্তু এইটার প্রভাব অনেক বেশি ছিল, এটার হুম, আলোচনা হুম, তখন এসেছে। তো যার কারণে এটা বট বাহিনী বলা হচ্ছে। এটা কম বেশি সাইবার টিম সব দলেরই আছে আমার মনে হয়। হুম। থাকা জরুরি, দরকার। কিন্তু সেটা নেগেটিভ ওয়েতে না। এখন আমার ধরেন আমার দলের মেইন পেজ, ভেরিফাইড পেজ, ওইটা যদি হঠাৎ করে ডিসেবল হয়ে যায়, তাহলে আমার সাইবার ইউনিট দরকার না ওইটা কভার করার জন্য? হুম, ইউনিট দরকার। সুতরাং ইউনিট থাকা দরকার। কিন্তু বট বাহিনী করে যেটা মনে হয়, সবাই সাইবার স্পেসে গেলে মনে হচ্ছে আয় রে দুনিয়া তো এদিকে যাইতেছে। হুম, বাংলাদেশ এবার এদিকে যাচ্ছে। হুম, আসলে বাস্তবে ওইদিকে যাচ্ছে না। হুম, বাংলাদেশ হয়তো আরেক দিকে যাচ্ছে। হুম, কিন্তু বট বাহিনীর কাজ হলো অন্য রাস্তা দেখানো যে না ওইদিকে না এদিকে যাচ্ছে। হুম। তো ঠিক সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম মেনশন করছি না। কিন্তু এরকম হয়, এরকম আছে। এটা অনেক পৃথিবীর অনেক দেশের রাজনীতিতেও এটার ইমপ্যাক্ট আছে। ধরেন ইউএস প্রেসিডেন্ট নির্বাচনের আগেও অন্যান্য অনেক আ দেশের সাথে এরকম হয়তো এগ্রিমেন্টও হইতে পারে। বা সাইবার নিয়ে কাজ করে, হুম। আইডি নিয়ে কাজ করে, এদের সাথেও এরকম হয়। সুতরাং আমার দেশেই নতুন তা না। আমার দেশে হয়তো নতুন প্রয়োগ, ইমপ্যাক্ট আছে। তা আমাদের সাধারণ মানুষের, সাধারণ ইউজারদের কি বোঝার উপায় আছে যে কোনটা আসল আর কোনটা বট? আপনি আপনি নিজেই বুঝতে পারবেন। ধরেন মানে কমন সেন্স দিয়ে বুঝতে হবে। কমন সেন্স বলতে একটা আইডি, আপনি কোন স্ট্যাটাস দিছেন, ধরেন একদিকে অনেক ইয়ে গেছে। আইডি গুলা ঢুকলেই দেখবেন যে ওর আইডিতে কোন পোস্টই নাই। হুম, শুধু আইডিটা ক্রিয়েট হইছে, সেটা যত সালেই হোক, ১ বছর, ১ মাস, ৩ দিন, ৫ দিন। একটা পোস্ট আছে, কোন পোস্টই নাই। কিন্তু আইডিটা ক্রিয়েট হইছে। অর্থাৎ ওই আইডিটা তৈরি করাই হয়েছে শুধু কমেন্ট করা, লাইক করা এসবের জন্য। অথবা তার পক্ষের পোস্ট গুলো শেয়ার করার জন্য। আমি আমার নিজস্ব যদি আইডি থাকে, আমি অনেক কিছু দেই না ওখানে। হুম, কখনো লাইভ করি, কখনো ছবি দেই, কখনো ফ্যামিলি মুহূর্ত থাকে। হুম, দেখলে তখন বোঝা যায় যে এটা রিয়েল আইডি। আর হুম, ওইটা বট আইডি মানে ওইখানে কিছুই নাই। হুম। শুধু একটা উদ্দেশ্য বাস্তবায়ন করে ওইগুলা থাকে। সুতরাং সেটা মেইন আইডি না। নরমালি এটা দিয়েই বুঝতে পারবেন সবাই। একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সাইবার স্পেসে যে নানা রকম হয়রানি এইসব নিয়ে আবার পুলিশের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য-টাণিজ্য নানা অভিযোগও থাকে। আসলে এগুলো আপনার অভিজ্ঞতা কি বলে আসলে? পুলিশের ইমেজ নিয়ে যে পুলিশের ইমেজ আসলে আমার যেটা মনে হয়, পুলিশের পোশাকটা অনেক দূর থেকে দেখা যায়। হুম, কারণ আমরা এখানে ১০ জন যদি থাকি, একজন যদি পুলিশের ইউনিফর্ম পরা থাকে, হুম, দূর থেকে দেখা যাচ্ছে ওইটা পুলিশ। বাকি ৯ জন হয়তো চোখেই আসতেছে না। হুম, দেখেন এই দুর্নীতির কথা যেটা বলা হচ্ছে, হুম, দুর্নীতির পরিসংখ্যান এ বছরেরটাও দেখেন। পুলিশ তো মনে হয় মানে ১ম ৫-১০ এর মধ্যেও নাই। কিন্তু ওই যে পোশাক দেখা যায়, হুম, তাহলে ৫-১০ এর মধ্যেও নাই। আমি ধরেন ২-১ টা জিনিস বলতে পারবো। কাউকেই, আমরা মানুষ এবং হুম, আমি মনে করি আমরা বাংলাদেশের মানুষ সব এক চাল খাই। হুম, ধরেন ওই দিনাজপুর অঞ্চল থেকে যে চাল আসে, ওই চালই পুলিশ খায়, ওই চালই বিচারক খায়, ওই চালই রিক্শাওয়ালা খায়, ওই চালই কাস্টম হাউস খায়, ওই চালই এসি অফিস খায়, এসি ল্যান্ড অফিস খায়। সুতরাং গুণাবলী আমরা মানুষ বাঙালি হিসেবে যা প্রায় সেম, কর্মক্ষেত্র আলাদা। সুতরাং পুলিশকে আসলে এক পেশে দোষারোপ করা, আমি এইটা নাই। সব জায়গায় ভালো খারাপ আছে। আ
অনেক সময় মাদ্রাসার যিনি শিক্ষক সেও দর্শকের হুম, নিউজ আসতেছে যে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রীকে ধর্ষণ করছে। হুম, সুতরাং আমরা তো হুজুর মনে করি যে অন্য কিছু, কিন্তু হুম, সে এটা করতেছে না, হুম। করতেছে। সুতরাং এই জন্য স্পেসিফিক কোনো পেশাকে আমি বলতেছি না, কিন্তু আহ, আমার মনে হয় এখান থেকে বের হওয়া দরকার। বের না হইলে আলটিমেট রাষ্ট্র আগাচ্ছে না। হুম। আপনি কাস্টম হাউসের দিকে তাকান। আমি একটা জিনিস বলি, আপনি যদি কোরআন শরীফও আমদানি করে নিয়ে আসেন, একটা নির্দিষ্ট প্রতি টেবিলে একটা নির্দিষ্ট ফি ছাড়া ওই কোরআন শরীফ ওখান থেকে বেরোবেন। এখন এইটা আপনার শুনে একটু খারাপ লাগতে পারে, আমি একটা এক্সাম্পল দিলাম। যে কোনো দিন আপনি সাধারণ মানুষ বেশে আপনি কাস্টম হাউসে ঢুকে দাঁড়ান, প্রতিটা ফাইল পাস হচ্ছে একটা নির্দিষ্ট ফি এইচএস কোড অনুসারে নির্ধারণ করা আছে, এটা যায় দেন পাস হয়। আপনি এসি অফিস, এসি লাইন অফিসে যান, সেম। তো পুলিশের উপর দোষ দেওয়াটা আমি আমি মনে করি যে এই যে পোশাক দেখা যায় এই এই জন্য। কারণে। আর পুলিশের সাথে মানুষ সরাসরি কানেক্টেড, প্রতিদিন কানেকশন হচ্ছে, রাস্তায় বেরোলে হুম। পুলিশ পেট্রোল হচ্ছে, পুলিশ তদন্তে আসছে, মানুষ সমস্যা অনেক হলে আছে। প্রথমে পুলিশের কাছেই যায়। বা যে কোনো বিপদ পড়ছে প্রথম পুলিশ। হুম, আমরা যতই গালি দেই আর যাই হুম। করি, পুলিশ যতটা সার্ভিস মানুষকে দেয় এত সার্ভিস কেউ দেয় না। মানে আমি পুলিশ ছিলাম জন্য বলতেছি, ব্যাপারটা এরকম না। পুলিশ সবচেয়ে বেশি কাজ করে। যে কোনো পেশার লোক একদিন পুলিশের সাথে 24 ঘন্টা থাকলে সে বলে যাবে যে তারা কি আদৌ মানুষ নাকি এলিয়েন। এত কাজ, এত প্রেসার। এই ধরেন আপনার এই অফিসের নিচে একটা মিছিল হয়ে যাক, তারপরে আপনি জানবেন এই পুলিশ 2-3 দিন ঘুমানোরও সুযোগ পাবেন। ধন্যবাদ জনাব রবিউল ইসলাম। আপনাকে অনেক কথা বললেন। আশা করি দর্শকদের, শ্রোতাদের এটা কাজে লাগবে। থ্যাংক ইউ ভাইয়া জি। সালাম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিশিষ্টজনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন, এবং রবিউল ইসলামের কথা অনুযায়ী আপনারা সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন, আপনজনদেরকে নিরাপদ রাখবেন। আল্লাহ হাফেজ।